বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত। যে কিভাবে এই মুসলমানদেরকে গৃহহীন করা যায়, মুসলমানকে ভারত থেকে বের করে দেওয়া। হিন্দু এবং মুসলমানরা ভারতে এক না। এই মুসলমানদের আলাদা দেশের কথা চিন্তা করে কোনো লাভ নেই। যে এরপরে ঘৃণ্যতম দেশে ভারতের প্রমাণিত হইতেও কিন্তু বেশি সময় লাগবে না। যে ভারত মাঝখানে পানি আটকে দেবে সেটা কখনো সম্ভব হবে না। ভারত ধ্বংস হয়ে যাবে, উত্তর ভারতও ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ নিয়ে শুভেন্দুর উস্কানি বা তোড়জোড় যেটি বলি আমরা সম্প্রতি আগেও দেখেছি এবং সম্প্রতি এই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। আজকে কাঁটাতার নিয়ে বিএসএফ সঙ্গে বৈঠক ছিল জমি অধিগ্রহণ নিয়ে, সেই বিষয়ে কি অগ্রগতি হয়েছে তারা সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। এর পাশাপাশি আমরা যেটি সম্প্রতি দেখলাম যে নতুন করে বাংলাদেশে আবার যারা ওখানে মামলা চলছে, যাদের নাম কাটা গেছে, তিনি বলেছেন স্পষ্ট করেই যে তাদেরকে ডিপোর্ট করা হবে বাংলাদেশে। স্যারের কাছে জানতে চাই যে বারবার কেন বাংলাদেশ ইস্যু নিয়ে শুভেন্দু উস্কানিমূলক কথাবার্তা বলেন? ধন্যবাদ। শুভেন্দুর রাজনীতির এটাই মূল এজেন্ডা গত কয়েক বছর ধরে, যে বাংলাদেশ এবং তথাকথিত এই অবৈধ অনুপ্রবেশকারী, এটাকে সে পুঁজি করে বিভিন্ন সময়ে এমনভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছে যে এর সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হচ্ছে এই যে যেখানে আমরা জানতাম যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তারা সহনশীল, বাস্তবধর্মী এবং এই মুসলিম সম্প্রদায়ের সাথে তাদের একটা আত্মার সম্পর্কও রয়েছে, এরকমও আমরা অনেকে বলেছি। সেই বাস্তবতাটাকে শুভেন্দু একেবারে ডিস্টর্ট করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যেন অ্যাজ ইফ মানুষ এখন গোয়েবলসের মিথ্যাচারের মতো এই ব্যাপক হিন্দু জনগোষ্ঠী তার ধারণার প্রতি সহনশীল হয়ে গিয়েছে। এবং শুভেন্দু, আমরা আশা করেছিলাম যে চিফ মিনিস্টার হওয়ার 2-3 দিনের ভিতরেই কিন্তু সে একটা আভাস দিয়েছিল যে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো রকমের আইনের প্রতি অসম্মান এগুলো সে মেনে নেবে না, এবং সে খুব শিগগিরই তার এই যে সেক্রেটারিয়েটে যে মিটিংয়ের মাধ্যমে তিনি ঘোষণা দেবেন। এবং আমরা সবাই ভেবেছি যে মুসলিমরা আর ডিস্টার্বড হবে না। কিন্তু ইদানিং এই যে বিএসএফকে জমি দিয়ে দেওয়া এবং খুব দ্রুত গতিতে যে ফেন্সিং করা, এগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে সে দেখতে পাচ্ছে যে ব্যাপকভাবে যেসব লোক আপনি যাদের মেনশন করলেন আইনের প্রক্রিয়ায় যারা নিষ্কৃতি পেল না, তাদেরকে জোর করে বাংলাদেশে পুষি না। এটা তো আন্তর্জাতিক আইনের একটা বড় ধরনের লঙ্ঘন, এবং এটা যে কত বড় লঙ্ঘন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে নরওয়েতে, যে একটা বড় রকমের মানে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। সে ভারতীয় ঊর্ধ্বতম একজন কূটনীতিক, যে সেক্রেটারি ওয়েস্ট, তিনি নিজেই যে ধরনের ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী মোদি একজন নরওয়েজিয়ান মহিলা জার্নালিস্ট এই বিষয়টা উত্থাপন করলে তিনি উত্তর দেননি। পরে এই যে কূটনীতিক, তার যে বাচনভঙ্গি, বলার যে তিনি সম্পূর্ণভাবে নরওয়েজিয়ান জার্নালিস্টকে চুপ হতে গেলেন, তারপর একটা বিরাট বক্তৃতা শুরু করলেন ভারতীয় সভ্যতা, হিন্দু সভ্যতা ধারাবাহিকভাবে 5000 বছর ধরে নাকি চলে আসছে, এবং তিনি রীতিমতো এটাকে তার বলার কারণে এখন ভারত এবং পশ্চিমবঙ্গ একটা বড় রকমের ইম্পর্টেন্স পাচ্ছে। শুভেন্দু এই নুইসেন্স ভ্যালুকে ক্যাপিটালাইজ করে আমার ধারণা সে এটাকে এক্সটেন্ড করবে। আমি তো মনে করি যে বাংলাদেশের যে বিজিবি, তারাও কিন্তু আগের যে দুর্বলতা ছিল সেটা কাটিয়ে এখন আমার মনে হয় একটা আভ্যন্তরীণ এবং সেনাবাহিনীর ভিতরেও একটা সচেতনতা সৃষ্টি হয়েছে যে ইউ হ্যাভ টু আনসার দ্য বুলেট উইথ এ বুলেট। এটা ব্যাপকভাবে এখন সামরিক বাহিনীর অফিসাররা এই মূল্যবোধকে প্রাধান্য দেয়, কেননা তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ কিন্তু তাকিয়ে আছে, এবং কারণ আমাদের বর্ডার রক্ষার পেছনে যে বিজেপি কাজ করছে তার মূল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর অফিসাররাই কমান্ড করে, এবং আমরা দেখতে চাই, আমার মনে হয় ব্যাপকভাবে মানুষ দেখতে চায় যে শুভেন্দু যদি
এই প্রক্রিয়াকে মনে করে যে ক্যাপিটালাইজ করবে। এখন আন্তর্জাতিক আইনের প্রতি শুভেন্দুর সামান্যতম শ্রদ্ধাবোধ নাই। আমার সবচেয়ে অবাক লাগে যে বিজেপির নেতৃত্ব এইটুকু শালীনতাও কি শুভেন্দুকে শেখায়নি, যে শুভেন্দু ইলেকশনের আগের 2-3 দিন আগে বলে বসেছে যে বাংলাদেশের এই সরকার নাকি অবৈধ, হাসিনাই বৈধ সরকার, এবং সে ওই যে আমাদের কি এয়ারপোর্টে, ঢাকার এয়ারপোর্টে নামার পর তাকে স্যালিউট দিয়ে হাসিনাকে রিসিভ করে। একজন চিফ মিনিস্টার এই অবস্থানে এখনও কন্টিনিউ করছে, তাতে বোঝাই যায় যে পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সম্পর্ককে একেবারেই ধুলোয় মিশিয়ে দিতে পারে সে, এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি, কলকাতার অর্থনীতি এবং তারপর সেখানকার যে মেডিকেল প্রফেশন, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি এখনও বুঝতে পারছি না শুভেন্দু কি অর্থনীতি বোঝেন, নাকি সে বেসিক্যালি একটা সেমাই লিটারেট, মানে বেসিক্যালি মাস্তান প্রকৃতির লোক, যিনি তৃণমূল থেকে বের হয়ে এসে এখন পশ্চিমবঙ্গেই বিজেপির যে মুসলিম বিরোধিতা, সেটা সর্বভারতীয় সংস্কৃতি হিসাবে তিনি ছড়িয়ে দেবে, এটাই আমার ভয়। জি স্যার, আপনার কাছে আমি আবার আসবো। এ পর্যায়ে আমি সাকিব আলীর কাছে আসতে চাই। আমরা দেখলাম যে গতকালকেই সিলেট সীমান্তে, গতকাল না তার আগের দিন, সিলেট সীমান্তে বিএসএফ বিজিবি, প্রথমেই বিএসএফ গুলি করেছে, তার পাল্টা জবাব বিজিবি দিয়েছে। স্যার যেটি বলছিলেন যে পাল্টা একটি জবাব দেওয়া গেছে। এর পাশাপাশি যেসব উস্কানিমূলক বিষয় আছে, আমরা জানি যে পশ্চিমবঙ্গে গরুর বিক্রি, জবাই, এসবের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। হাট বন্ধ হয়ে গেছে, একেবারে তাদের ওখানে মাথায় হাত দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আজকেও বেশ কয়েকটি কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে, যে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির ব্যাপারে। এর আগে ইমাম পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়গুলি আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত ধন্যবাদ। আমি প্রথম কথা আপনাকে বলি, আমার একটা ভবিষ্যৎবাণী করি, এগুলো একটা ভালো কিছু হবে না। এগুলো উনি অর্থনীতি বুঝতেছেন না। উনি ধরেন বিজেপি যে সমস্ত রাজ্যের পরিচালনার দায়িত্বে আছে, তাদের অনেকে, বেশিরভাগেরই গুজরাট এবং মহারাষ্ট্র ছাড়া বাকিগুলো একটা রেজাল্ট ভালো না, কিন্তু হ্যাঁ তাদের পারফরমেন্স ভালো থাকে না। সুতরাং আপনি জানেন যে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতি। উনার আসলে, আমার ধারণা ছিল যে উনি অর্থনীতির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ পশ্চিমবঙ্গের আপনার শিল্পায়ন কম, তাদের কর্মসংস্থান কম। এই ব্যাপারে উনি এগুলো না করে, যেগুলো উনার ওখানকার মানুষের জন্য যেগুলো দরকার, সেগুলো না করে উনি বাংলাদেশ নিয়ে কথা বলছেন। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের শাসনের জন্য এটা কোনো কাজ করবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি উনার সম্পর্কে কোনো অপমানজনক কথা বলতে চাই না। আমার মনে হয় আমরাও একটা দায়িত্বশীল ভাবে কথা বলতে চাই। উনি দায়িত্বশীল যে পজিশনে, সেই পজিশনে থেকে এই ধরনের কথা বলা যায় কি না, এটা উনারা ডিসিশন দেখ। আমি মনে করি এটা যায় না, এই ধরনের কথা বলা উনার উচিত না। একটু আগে প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন, যে আপনারা যদি উনার ইতিহাস দেখেন, তাহলে আমি এটা উঠাতে চাইনি, কিন্তু যেহেতু উঠিয়েছেন প্রফেসর শহীদুজ্জামান, যে উনার ইতিহাস, উনি কিন্তু আগে তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা ছিলেন। সেই সময় উনার ভূমিকা কি আপনি দেখেন, তাহলে উনার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, যে ধারণাটা যে খুব একটা দায়িত্বশীল আচরণ করা একজন রাজনৈতিক নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে মনে হয় না। এনিওয়ে, তৃতীয় কথা হচ্ছে যে এই যে উনি যে সমস্ত কথা বলছেন, যেমন আমি শেখ হাসিনার দিকে যাচ্ছি না, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো থেকেই থাকছি। ধরেন সীমান্ত, কাঁটাতারের বেড়া, গরুর, এই কাঁটাতারের বেড়া, এই দুটো আগে বলি। এই দুটো ব্যাপারে হচ্ছে যে গত বছরও কিন্তু আমাদের এখানে পুশিং করার চেষ্টা করেছিল, আমাদের মনে আছে। সেই পুশিং করার আমরা কিন্তু তার পরিবর্তে আমরা যেটা করেছিলাম, আমরা আরেক জায়গা দিয়ে, কারণ তারাই, যাদেরকে পুশিং করা হচ্ছে, তারা বলছে যে তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা ওখানকার নাগরিক, তাদেরকে জোর করে, তাদেরকে অন্যায়ভাবে পুশিং করা হয়েছে। সুতরাং তারাই আবার ফেরত যেতে চেয়েছেন, এবং তারাই আবার অন্য জায়গায় ফেরত গেছেন, অন্য আপনার সীমান্তের আরেক দিক দিয়ে তারা ঢুকে যে তারা আলটিমেটলি বাড়িতে চলে গেছেন। সো এইবারও যদি এরকম কিছু করা হয়, তাহলে বাংলাদেশ হয়তো করবে। নিশ্চয়ই বিজিবি আপনার যে সমস্ত পদক্ষেপ নেওয়া সেগুলো নিবে। বিজিবি এখানে খুবই আপনার অ্যালার্টে থাকবে, তারা নজরদারিতে রাখবে। সেটা হচ্ছে এক জিনিস।
এটার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের যে মুসলমান নাগরিক আছে তাদের উপরে কিছু কিছু নাগরিক এবং প্রান্তিক জনগণের উপরে চরম দুর্দশা হবে, চরম কষ্ট হবে, চরম অত্যাচার হবে, অবিচার হবে। এই অবিচারের ব্যাপারে আমরা অফিসিয়ালি যদি এটা হয় তাহলে কিন্তু এই ব্যাপারগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত এবং আন্তর্জাতিক লেভেলে এটা নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা ছাড়া আমরা উনারা যা করবেন আমরা সেটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করবো। সুতরাং আমি মনে করি যে উনার কথাবার্তাকে বেশি দাম দেওয়া উচিত না। আমরা এটাকে নিয়ে এত করব না, আমরা বরং আমাদের দক্ষতা কিভাবে বাড়াতে পারি, আমাদের কাজগুলো কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, আমরা সেখানে থাকবো। আর হ্যাঁ, বিজিবি এবং বিএসএফ এর ব্যাপারে আপনি যেটা বললেন সেই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি আশা করি আমি এখানে আমাদের পাস্টে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আমি উঠাতে চাচ্ছি না, আপনিও জানেন আমিও জানি কি। সুতরাং সেখানকার যে যাতে কোনো মতেই এটা আবার কোনো যুদ্ধ অবস্থা তৈরি না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সীমান্তে যাতে বিএসএফ আমাদের যে সমস্ত চুক্তি হয়েছে যেটা, কারণ এখানে যাতে বিএসএফ যাতে হত্যা করতে না পারে বাংলাদেশিদেরকে, সেই ব্যাপারেও বিজিবির একটা অবস্থান নেওয়া দরকার। ফাইনালি একটা কথা বলে শেষ করি যে উনি তো এই কোরবানির সময় বোধহয় গরু জবাই বন্ধ করে দিচ্ছেন বা এরকম, আপনি একটু আগে যে রাজ্য সরকারের বিধির কথা বললেন, বিধি নিষেধ দিয়েছে, এবং তাতে কিন্তু উনাদেরই অর্থনীতি কিন্তু ঝামেলায় পড়বে। উনাদের অর্থনীতি, কারণ এক একটা অর্থনীতিতে কোরবানির কিন্তু একটা অর্থনীতি আছে, সেখানে কিন্তু এই ধরেন যদি কথার কথা, হ্যাঁ, যত লক্ষ লক্ষ গরু বলেন বা বলেন খামারি যা আমরা তাদের ভিডিওতেই আমরা দেখছি, তাদের যে বক্তব্য দেখছি সেখানে তারা পথে বসে যাচ্ছে অবস্থা এবং রাইট। সুতরাং আমি মনে করি যে এই একটা কাজ দিয়ে আপনি বুঝতে পারছেন যে উনারা আসলে বিদ্বেষ ছড়ানোর জন্য নিজের অর্থনীতিকে ধ্বংস করে দিতে উনাদের কোনো অসুবিধা হচ্ছে না। উনারা বিদ্বেষ ছড়িয়ে কিন্তু নিজেদের রাজনৈতিক ক্ষমতাটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যেভাবে তারা করেছেন। এবং সেই হিসাবে আমি বলবো যে এটাই বোঝা যায় যে যারা বিদ্বেষের জন্য বিদ্বেষ বাড়িয়ে দিবেন নিজেদের জনগণের মধ্যে, জনগণকে যেখানে শান্তিতে রাখার কথা, যাতে তারা কাজ করতে পারে, যেটা চীনে ধরেন যে শান্তিতে থাকবে, কাজ করবে, সকালে যাবে, কাজ করবে, বিকালবেলায় আসবে, অ্যান্ড দেয়ার উইল বি আ লট অফ গ্রোথ, লট অফ প্রোডাক্ট, লট অফ আউটপুট। এইটা যদি দেখেন ওখানে কিন্তু এই ধরনের চিন্তা নাই, তারা বিদ্বেষ ছড়াচ্ছে। সুতরাং সেখান থেকে আপনি বুঝতে পারেন যে তারা নিজের দেশের যখন তেমন উপকার না করে ক্ষতি করছে, তাতে আমাদের ব্যাপারেও ক্ষতি করার চেষ্টা করবে। এবং তার মানে হইল, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা নেতৃত্বের খুব একটা যে মান উঁচু এটা মনে হয় না। হ্যাঁ, বলে এইটুকু শেষ করি। জি, আমি আপনার কাছে আবার আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, বুলডোজার সংস্কৃতি আমরা দেখলাম যে বিজেপি ক্ষমতায় আসার পরে, আমি তাদের খবর দিয়ে বলতে চাই, ভারতের একাধিক সংবাদ মাধ্যমে আমি আজকেও দেখেছি যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা বুলডোজার চালিয়েছে, অবৈধ স্থাপনার নামে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে। এই সংস্কৃতি কেন স্যার? এটি কি মুসলমানদের উপরে অত্যাচার করা বা তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করার কোনো চক্রান্ত কি? এক্স্যাক্টলি, এটা সেই উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যে পদ বেছে নিয়েছিল সেটা ওয়াইডলি নোন অ্যাজ বুলডোজার সংস্কৃতি। এবং এটা অনেকটা সরকারি জমি বাঁচাতে আইনের প্রয়োগ করে শেষ পর্যন্ত ওই উত্তরপ্রদেশে শত শত হাজার হাজার মুসলমানকে গৃহচ্যুত করা হয়েছে। এবং আমার খুব অবাক লাগছে যে শুভেন্দু ইলেকশনে এত ভালোভাবে জেতার পরেও সে উত্তরপ্রদেশের এই মডেলটাকে ব্যবহার করছে যে কিভাবে এই মুসলমানদেরকে গৃহহীন করা যায়। এবং এই যে বুলডোজার সংস্কৃতির কথা বলা হচ্ছে, এটা মানুষের আরও দূরত্ব বাড়িয়ে দেবে। এবং যারা সনাতন ধর্মী মানুষ, যারা বংশানুক্রমে একত্রে বসবাস করেছে, তারা আরও বিব্রত বোধ করবে। এই বুলডোজার সংস্কৃতির মাধ্যমে এটা ডেফিনেটলি আন্তর্জাতিক অ্যাটেনশন পাবে। ভারত একটা বড় ভুল করে এবং এখানে নিশ্চয়ই অমিত শাহের একটা বড় রোল রয়েছে শুভেন্দুকে এনকারেজ করা এইসব কাজে। কেননা এরা বিজেপির চিন্তাধারা হচ্ছে ভোটার, যে এদেরকে যত বেশি গৃহহীন করা যায়, বাধ্য করা যায়, ততই বিজেপির ভোট ব্যাংক আরও
এনরিচড হবে। এটা আমরা দেখেছি যে ইন এ ডিফারেন্ট ফর্ম আসামেও হয়ে এসছে। আসামেও কিন্তু হাজার হাজার মানুষ মুসলমান গৃহহীন হয়ে রয়েছে, এমনকি নিম্ন মধ্যবিত্ত যাদের পাকা ঘর বাড়ি ছিল আসামে, যে স্পেশালি করিমগঞ্জের নাম চেঞ্জ করা হয়েছে, শ্রীধাম একটা নাম ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই অঞ্চলে আসামে ব্যাপকভাবে তারা গৃহহীন হয়েছে। সুতরাং এই যে যা করছে এখন এই শুভেন্দু, সেটা একদিকে রয়েছে তার শিক্ষার অভাব, শালীনতার অভাব, এবং অত্যন্ত একতরফা ভাবে সে তার বিশ্বাস প্রক্রিয়াকে প্রয়োগ করে। এবং এই দুইটা অঙ্গরাজ্য আসাম আর উত্তরপ্রদেশ, এদের মুখ্যমন্ত্রীরাই এখন তার চোখে মডেলস হয়ে গিয়েছে। এখন ব্যাপারটা যে ভবিষ্যৎ ভারতের আইডেন্টিটিকে কোথায় নিয়ে যায়, নরেন্দ্র মোদী সম্পর্কে অনেকে মনে করে যে সে এইভাবে যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের একাত্মতা রক্ষা করা প্রশ্ন সাপেক্ষ। এই প্রশ্নটা কিন্তু এখন পশ্চিমবঙ্গকেই সামনে রেখে বিশ্বব্যাপী অখণ্ড ভারত, হ্যাঁ, বিশ্বব্যাপী এখন এই প্রশ্ন যাচ্ছে যে এই অখণ্ড ভারত আর কতদিন। আমি তো মনে করি যে এটা ভুলে গেলে চলবে না। তাদের সৌমিক মুখার্জি না ব্যানার্জি নামে এখন যে বিজেপির যে প্রেসিডেন্ট, তিনি কিন্তু বেশ বছরখানেক থেকে ইতিহাস চর্চা করে আসছেন, এবং তার ইতিহাস চর্চায় তার সবচেয়ে প্রাধান্য পায় ওই যে পশ্চিমবঙ্গের 47-এর যিনি নেতৃত্ব দিয়েছেন, কি মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে দৃষ্টিভঙ্গি ছিল, তাকে এই বিজেপির সভাপতি আইডিয়াল মডেল হিসাবে দেখছে যে শ্যামাপ্রসাদের স্বপ্ন সার্থক করতে হবে। শ্যামাপ্রসাদের কথা আমি শুনেছি যে 47-এর আগে 46-এ যখন সরওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন বাংলার, তিনি এই শ্যামাপ্রসাদ নোয়াখালীতেও গিয়েছিলেন, নোয়াখালীর লক্ষ্মীপুরে, সেখানে স্কুলে বক্তৃতা দেওয়ার সময় সে বলেছে যে এখানে এই মুসলমানদের আলাদা দেশের কথা চিন্তা করে কোনো লাভ নেই, আপনারা যদি ওই আলাদা দেশের কথা চিন্তা করেন তাহলে খেজুর গাছের দেশে চলে যান, সেখানে করবেন। এক্স্যাক্টলি এই ভাষা ছিল। আমার বাবা ওই স্কুলে পড়তো, এবং আমার মনে হয় আমার ছোটোবেলায় প্রায় বলতো এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে নোয়াখালীতে যেয়ে সে কীভাবে উস্কে দিয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আবার জেগে উঠেছে পশ্চিমবঙ্গে, এবং এই যে ভদ্রলোক যিনি বিজেপির সভাপতি, তিনি গতকাল এক জায়গায় বলেছে যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বলে কোনো আলাদা কিছু নেই, পশ্চিমবঙ্গে মুসলমানরাও সবাই হিন্দু। এটাই, আর হিন্দু শব্দটাই তো অ্যাবসলিউটলি আর্টিফিশিয়াল। এবং আপনি যখন সনাতন ধর্ম শব্দটা দেখেন, সেটাও কিন্তু ব্রিটিশ আমলে তৈরি। মানে পুরা বিষয়টা এত উদ্ভট, এই যে ধর্মের মাধ্যমে ধর্মকে তথাকথিত, এটা ধর্ম না, একটা সোশ্যাল কাস্টম, একটা অ্যাপারথাইড পলিসি, বিশাল একটা জনগোষ্ঠীকে অ্যাবসলিউটলি ডিপ্রাইভ করে। এখন আমার যেটা ধারণা যে এখন এই যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে টেনে আনা, এর ফলে ব্যাপকভাবে কিন্তু মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে যে মাওয়িস্ট কালচার ডেভেলপ করেছে, এবং বিশাল সংখ্যক মানুষ যারা গোমাংস খায়, যারা মরা গরুকে ডিসপোজ অফ করে, এবং হিন্দু, নিম্নজাতের হিন্দু ও মুসলমান যারা বলতে গেলে সত্যিকার অর্থে সংখ্যাগুরু ভারতবর্ষে, তাদেরকে এখন আরও এনস্লেভমেন্টের পথে টেনে নেওয়ার যে প্রক্রিয়া শুরু করছে। এরা কিন্তু একটা মাইনরিটি, এবং অনেকে মনে করে যে চীন যদি ভবিষ্যতে উত্তর পূর্ব ভারতের দিকে কখনো চোখ তুলে তাকায়, বা তার যে বর্তমান সামরিকীকরণ, একদিকে ডোকলাম, অপরদিকে ভুটানের পূর্বে অরুণাচল প্রদেশে যেখানে তার ক্লেইমস রয়েছে, চীন কিন্তু অত্যন্ত রুটিন প্রসেসে তার আর্মস বিল্ড আপ, সামরিকীকরণের পথ প্রশস্ত করছে। বাংলাদেশ, পাকিস্তানের সাথে তারা এই উন্নয়নমূলক কাজেই শুধু না, আমাদের যে নিরাপত্তা, স্পেশালি আকাশ নিরাপত্তায় চীন যে ধরনের আগ্রহ দেখিয়েছে, এটার এই টাইমিংটা কিন্তু মিলে যায় যে ভারতে বর্তমানে এই যে শুভেন্দুর মতো ব্যক্তি, তারপর এই যে শ্যামাপ্রসাদকে নিয়ে যে উদ্ভট
যে ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, যাতে দেখায় যে মুসলমানেরা হচ্ছে ভারতে অ্যাবসলিউটলি আউটসাইডার্স, যারা কনভার্ট করেছে তারাও নিম্ন জাতির, এরকম একটা ধারণা দেয়া হয়, অ্যাজ ইফ এরিয়ান হিস্ট্রিটা মানে পুরা রিভাইজ করা হচ্ছে। এখানে আমার মনে হয় উত্তর ভারতের যে জনগোষ্ঠী যারা উঁচু জাতের বলে দাবি করে, তাদের কথাবার্তা, আচার আচরণ, তারা সব কিছুতেই কিন্তু এই বিজেপির চিন্তাধারাকে বৈধতা দিচ্ছে। এবং আমার তো ধারণা অনেক ওয়েস্টার্ন সমরবিদরা বলে যে যদি বাই এনি চান্স চীন ভারতের দিকে কোনো রকমের সামরিক পদক্ষেপের দিকে যায়, বা উত্তর পূর্ব ভারত যদি বিচ্ছিন্নতার পথে সত্যি সত্যি এগিয়ে যায়, তাহলে ভারতের কিন্তু রেজিস্ট্যান্স বলতে কিছু থাকবে না। উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ আর বিহার নিয়ে যে অংশটুকু, সেখানেই উচ্চ জাতিগোষ্ঠীরা হয়তো একটা আলাদা অস্তিত্বের তাগিদে বাকি ভারতবর্ষের অংশকে হয়তো তারা ত্যাগ করতে খুব বেশি মানে রেজিস্ট্যান্স দেবে। এই চিন্তাধারা কিন্তু শুধু পাকিস্তান না, চীন সহ পশ্চিমা বিশ্বেও এখন ডেভেলপ করছে। জি স্যার কাছে আবার আসবো, আমি সাকিব আলীর কাছে আসতে চাই। এবার একটু ভারত পাকিস্তানের বিষয় নিয়ে একটু আলোচনা আমি করতে একটু চাই। বুলডোজার নিয়ে কয়েকটা কথা বলতে পারি প্লিজ? অবশ্যই। বুলডোজারের কথাটা দরকার, কারণ হচ্ছে আরেকটি কথা তিনি বলেছেন যে একটি শব্দ ব্যবহার করেছেন যে বাংলাদেশে জামাতিদের চিড়বিড়ানি বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই শব্দটা শুনলাম, হ্যাঁ চিড়বিড়ানি বেড়ে গেছে। যাই হোক, আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি যে বাংলাদেশের জনগণ জামাতি ইসলামীকে কতটুকু সাপোর্ট করবে, জামাতি ইসলামী কিভাবে কাজ করবে, সেটা শুভেন্দু অধিকারীর বিষয় নয়। আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন তো হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো 1925 সালে মানে তৈরি হয়েছে। 1925 সালে বীর সাভারকারের সময় যখন হয়, তাদের রিজন দ্যাটই ছিল, তাদের যেটা প্রধান কথা সেটা হচ্ছে মুসলমানের প্রতি বিদ্বেষ, মুসলমানকে ভারত থেকে বের করে দেওয়া। মুসলমান ভারতীয় নয়, এবং ভারতীয় মুসলমানের একটা লয়্যালটি আছে টুয়ার্ডস মক্কা অ্যান্ড মদিনা। এই জিনিসটা ভারতীয় এই আরএসএস এটা মানতে রাজি ছিল না। সুতরাং এখানেই যেটা শুরু হয়েছে যে ঘৃণার পথ, এবং এটাও যদি আপনি এটাও পিছনে যাই, তাহলে আবার আসে কি 1840-40-এর দিকে ভারতে ব্রিটিশরাই কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা করে। আমার একটা মনে আছে, আপনার রবার্ট ইটনের একটা বইতে রাইজ অফ ইস্ট মুসলিমস ইন বেঙ্গল, ওখানে একটা লাইন আছে যে 1840 সালে জনাব মিস্টার নিকলসন বলে একজন ব্যুরোক্র্যাট ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড যে প্রথম বলে যে মাহমুদ অফ গজনি সে আসলে হিন্দুদের মন্দির ধ্বংস করতে আসছিল। আসলে কিন্তু মন্দির সে ধ্বংস করতে আসে না, সে 17 বার আসছে, মন্দির ধ্বংস করতে আসে নাই। সে এখান থেকে জিনিস নিয়ে গেছে, সেখান থেকে ধন সম্পদ নিয়ে গেছে, ওইটা হিন্দুরা যারাও নিতেন। সুতরাং এইটাকে প্রথম কমিউনাল দেওয়া হয় 1840 সালে, তার আগে কিন্তু এটা ছিল না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ব্রিটিশরা আগে এটা শুরু করলো 1840-এর দিকে, মুসলিম এবং ইয়েদেরকে করা যায়, এবং এরপরে তো 1857 সালে আপনি দেখবেন যে হিন্দু এবং মুসলিমরা যেহেতু লাস্ট বারের মতো একসাথে হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন ব্রিটিশরা আরও এটাকে বাড়িয়ে দেয় যে কোনো মতেই মুসলমান আর হিন্দুদেরকে একসাথে করা যাবে না, তাদেরকে ডিভাইড করতেই হবে। অ্যান্ড দে হ্যাড এ বিগ, তাদের ব্রিটিশরা তো আপনি জানেন কিনা জানেন যে আপনি জানেন যে এটা তাদের ইউরোপেও তাদের ইয়েটা হচ্ছে যে তাদের যে কৌশল সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পাওয়ারকে, ক্ষমতাশালী যেমন ধরেন ফ্রান্স, রাশিয়া এবং প্রাশা বা অস্ট্রো হাঙ্গেরি, তারা যাতে কখনোই একসাথে না হতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক একই জিনিস তারা করেছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যাতে হিন্দু এবং মুসলমানরা ভারতে এক না হয়। এই জিনিসটাকেই কিন্তু এটাকেই ওখানকার যারা ব্রাহ্মণ্যবাদী, এদেরকে ব্রাহ্মণ্যবাদী বলা যেতে পারে, এবং ব্রাহ্মণ্যবাদীরাই এটাকে উঠিয়ে নিয়ে আসে এবং এটাকে তারা ব্যবহার করে তারা তাদের একটা সিস্টেম বানায়, যেটা হচ্ছে গিয়ে মুসলমানের প্রতি ঘৃণা। এইখানে মুসলমানের প্রতি ঘৃণার এই ইস্যুটা আসবে আবার
1949-এ 1949 সালে যখন ইসরায়েল তৈরি হয় তখন থেকে কিন্তু ইসরায়েলের সাথে ভারতের কিন্তু একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা খুব উপরে উপরে দেখা যেত না, কিন্তু ভিতরে ভিতরে ছিল। এমনকি 65-র যুদ্ধ এবং 71-এর যুদ্ধেও ইসরায়েল কিন্তু ভারতকে সাহায্য করেছে বলে ওই ভারতের বিশেষজ্ঞরাই এখন আমাদেরকে বলছে। এখন তারপরে যেটা হলো যে 1990-র দিক থেকে কিন্তু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়ে গেল। এবং আপনি দেখবেন যে এই বুলডোজার, আমি এইবার আসছি আপনার বুলডোজারে, সরি বুলডোজার আসতে খুব সময় লাগছে, কিন্তু বুলডোজার প্রথম করেছে ইসরায়েল ইন ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা। এবং সেখানে তারা করে যে কেউ প্রতিবাদ করতে গেলেই তার বাড়িটা ভেঙে দাও, এবং এটার জন্য তাদের কোনো আইনগত বিচারক আদালতে মানে বিচারিক কোনো কাজ লাগে না, মানে তারা একটা নির্বাহী আদেশে করতে পারে। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা যেটা দেখি যে 90-এর পরে কাশ্মীরে ইসরায়েলের ইয়ে করা হয়, কৌশলগুলো নেওয়া হয়, এবং ইসরায়েল এটার মধ্যে আপনার নিবিড়ভাবে এটার মধ্যে সংশ্লিষ্ট ছিল যে কিভাবে কাশ্মীরকে তারা নিয়ন্ত্রণে আনবে এবং কিভাবে কাশ্মীরে তারা তথাকথিত সন্ত্রাসবাদের ইয়ে করবে। দ্বিতীয় হয়েছে আপনার বুলডোজার, তৃতীয় হয়েছে আবাসিক নিষেধাজ্ঞা। আপনি জানেন কিনা জানি না যে ভারতে কিন্তু অনেক জায়গায় মুসলমানরা থাকতে পারে না হিন্দুদেরও এরিয়াতে, আমাদের এরকম কিন্তু কোনো বাংলাদেশে নাই। এবং আপনি আরও থার্ড জিনিস, হোটেলেও কিন্তু থাকতে ওখানে নিষেধাজ্ঞা আছে। এবং ফোর্থ আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা ওখানে আসছে না, যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে যে ওখানে কিন্তু যে কোনো সরকারি চাকরির ব্যাপারে বা প্রাইভেট সেক্টরে চাকরির ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়। এবং এই বৈষম্যমূলক আচরণ কিন্তু তাদের হচ্ছে গিয়ে, এটা কিন্তু তাদের কোথাও লেখা নাই, কিন্তু তারা এটা ভিতরে ভিতরে করে। এমনকি আমেরিকাতেও এখন বলা হচ্ছে যে যেখানে অনেকগুলো ভারতীয়রা চাকরি করে সেখানে ভারতীয়রা তাদের নেটওয়ার্ক করে তারা কিন্তু আমেরিকানদেরকে ওখান থেকে চাকরি থেকে বের করে দেয়। সুতরাং এটা তাদের মধ্যে দেখা যায়। এবং এমনকি আমি সরি আরেক জায়গায় যাচ্ছি, যে ওয়াশিংটনে এটা বলা হয়েছে, জানতে চাই আমেরিকার ওয়াশিংটন রাজ্যে একটা আইন হয়েছে যে তাদের ওখানে ব্রাহ্মণ্যবাদী কোনো ধরনের আপনার প্রেজুডিস চালানো যাবে না, এবং তারা যাতে কখনো লোয়ার কাস্টের মানুষকে যাতে তারা অফিস থেকে বের করে দিতে না পারে, কারণ এগুলো হচ্ছিল। সুতরাং যেটা আপনার আমেরিকাতে তারা করছিল তারা কি ভারতে করে না? করে। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে মুসলমানদের বিরুদ্ধে, নাগরিকদের বিরুদ্ধে তাদের অনেকভাবে তারা সবভাবে তারা বৈষম্যমূলক আচরণ করছে, তাদের উপর অত্যাচার করছে, অবিচার করছে। একটা কথা বলে আমি শেষ করি, যেভাবে ইসরায়েলে যেভাবে গাজার উপরে এত কিছু অবিচার করার ফল যেটা হয়েছে, যে ইসরায়েল কিন্তু আজকে পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্যতম দেশে পরিণত হয়েছে। এবং এখন যদি তারা এটা করতে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলে করতে থাকে, আপনি হেমন্ত শর্মারও আপনি দেখেছেন আসামে করে, এই জিনিসগুলো যদি ভারত করে, তাহলে আমি এটাও আপনাকে বলি যে এরপরের ঘৃণ্যতম দেশে ভারতের প্রমাণিত হইতেও কিন্তু বেশি সময় লাগবে না। এবং 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 এটা শেষ করি যে আজকে কিন্তু নরেন্দ্র মোদীর কোনো জায়গা নাই, কিন্তু নরেন্দ্র মোদী বিশ্বগুরু বলুক, কিন্তু এখন কিন্তু ওনাকে কেউই ইয়ে করছে না, বরং পাকিস্তানের কাছে সবাই যাচ্ছে ইরান যুদ্ধের জন্য, নট টু ইন্ডিয়া। নরওয়ে থেকে বলা হলো যে ভারতের সেনা প্রধান বললেন যে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে তারা মুছে দেবেন। এরপরে পাকিস্তান থেকে বললো যে আমরা পাল্টা হামলা করব। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণ কি যুদ্ধ অবস্থা কি বারবার এরকম উস্কানি চলতেই থাকবে এদের মধ্যে? আমার মনে হয় এটা আগে যেরকম উস্কানিগুলো ছিল তার চেয়ে কিন্তু বর্তমানে পাকিস্তান ভারত সম্পর্কে যুদ্ধের প্ররোচনা অনেক বেশি বাস্তবধর্মী। এটা আনফর্চুনেটলি আমার সেটাই মনে হয়। এখন একটা রিডিংয়ে সুইডেন থেকে নাকি একটা ফাইন্ডিংয়ে বের হয়েছে যে এখন বিশ্বে আণবিক যুদ্ধ ঘটার সবচেয়ে বেশি স্পর্শকাতর জায়গা কিন্তু ইরান ইসরায়েল নয়, বরং ভারত পাকিস্তানকে বলা হয়েছে যে তারাই সবচেয়ে বেশি ভালনারেবল। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ভারতে যখন সেনাবাহিনী প্রধান পরিবর্তন হয় গত 2-3 বার, তারা একের পর একজনকে আরেকজন ছাড়িয়ে যায় অবাস্তব চিন্তাধারায়। যেমন এই যে লেটেস্ট যে নতুন হয়েছে তার কথা তো একেবারেই সো চাইল্ডিশ, আমি বলবো যে পাকিস্তানকে ঠিক করতে হবে, সে কি ইতিহাসের অংশ থাকবে নাকি ভূগোলের অংশ হয়ে থাকবে। এটা এতই
অপমানজনক মনে হয়েছে ফিল্ড মার্শাল মুনিরের কাছে, যে পাকিস্তানের সেনাবাহিনী হেডকোয়ার্টার্স থেকে রীতিমতো ওয়ার্নিং এসেছে। এমনিতেই কিন্তু পাকিস্তান খুবই বিপর্যস্ত হয়ে আছে, যে একদিকে ওই সিন্ধু চুক্তি ভায়োলেট করে ভারত মাসের পর মাস এটাকে বাস্তবতায় রূপ দিয়েছে, এখন আবার রাভি নদীর পানিও ডাইভার্ট করে নিচ্ছে। সুতরাং প্ররোচনার মাত্রা কিন্তু ভারত সহনীয় মাত্রা একেবারেই ছাড়িয়ে চলে যাচ্ছে। আমরা যেটাকে বলি লক্ষণ সীমা বা রেড লাইট, রেড অ্যালার্ট মতো অবস্থা শুরু করছে। পাকিস্তানের যখন প্রস্তুতিগুলো হয় ইদানিংকালে, তাদের সামরিক স্ট্র্যাটেজির একটা খুব উল্লেখযোগ্য বাস্তবতা হচ্ছে গোপনীয়তা। তারা কিন্তু এখন কোনো বড় ধরনের রেথরিক্স ব্যবহার করে না, এই প্রবণতা নেই। এই সিন্ধুর ওয়ারটা যে হয়ে গেল, সেখানেই আমরা দেখতে পাই যে পাকিস্তান কিন্তু একটা লো প্রোফাইল মেনটেন করে আসছে, এবং বারবার কিন্তু ভারত বারবার পাকিস্তানকে গুড়িয়ে দেবে, রাফেল যে কত শক্তিশালী এগুলো বলেছে, কিন্তু তারপর যা ঘটলো মাত্র 2-3 দিনের মাথায়, এটা পাকিস্তানকে শুধু মানে আত্মবিশ্বাস দিচ্ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী এখন ওই পাকিস্তানি সামরিক প্লেনের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জানি বাংলাদেশে হয়তো খুব শিগগিরই বাংলাদেশ একটা সিদ্ধান্ত নেবে। এখন ভারত এই ধরনের ভাষা ব্যবহার করে আরও বেশি প্রভোগ করছে, এবং যদি হঠাৎ করে পাকিস্তানের দিক থেকে কোনো, যেটাকে আমরা বলি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যেটা হচ্ছে স্বল্প মাত্রার আণবিক অস্ত্র, যা কিনা পরীক্ষিত হয়নি আজ পর্যন্ত, যা 15 থেকে 50 মাইল পর্যন্ত ব্যাটলফিল্ড ওয়েপন আমরা বলি, আঘাত করতে পারে, সীমিতভাবে ধ্বংস করতে পারে, কিন্তু সেখানে যে রেডিও অ্যাক্টিভিটি কোথায় চলে যাবে সেটা বলা যায় না। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ইসরায়েলের ভাষায়ও কিন্তু, ইরানের ভাষায়ও কিন্তু আণবিক অস্ত্র ব্যবহার করার প্রবণতার একটা মানে আনফর্চুনেট রিয়ালিটি আমরা লক্ষ্য করেছি। এখন ভারতের বেলায় আমার যেটা মনে হয় যে পাকিস্তান কিন্তু আণবিক অস্ত্রায়নের দিকে, ব্যাটলফিল্ড ওয়েপন্সের দিকে না গেলেও তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের চোখ এখন বঙ্গোপসাগরেও চলে এসছে। তারা এখন পূর্ব পাকিস্তান ছিল যেটা, সেখানে যে রণকৌশল ছিল, একইভাবে রণকৌশলের ব্যাপারে চিন্তাভাবনা করে পাকিস্তানের সামরিক স্পোক্সপারসন এ কথাও বলেছে যে বাংলাদেশকে হয়তো তারা অনুরোধ জানাবে যে একটা মিসাইল বেস গড়ে তোলা সম্ভব কিনা। এখন আমি কিন্তু এটাকে উড়িয়ে দিতে চাই না। আমার মনে হয় ভারত বাংলাদেশের দিকে এবং শুভেন্দুর যে আচরণ বাংলাদেশের দিকে, এটা শুধু তাদের নিজের ধ্বংসই ডেকে আনবে না, কিন্তু বাংলাদেশকেও কিন্তু একটা মানে আমাদের মতো এত ডেন্সলি পপুলেটেড এরিয়া, আপনি চিন্তা করেন ভারত, শুভেন্দু যদি মনে করে যে রোহিঙ্গাদের যেভাবে এত বড় আকারে ঠেলে দেয়া যদি মায়ানমার করতে পারে, তাহলে ভারত কেন পারবে না? এবং আমরা যদি এখন একটা চীনের সাথে, পাকিস্তানের সাথে এই বিষয়ে তিস্তার চুক্তি করতে যাই, এখন ইদানিং বাংলাদেশে কিছু ভারত প্রেমী রটানো শুরু করেছে যে তিস্তার পানি আসতে হলে তো ভারতের উপর দিয়ে আসতে হবে, ভারত তো পানি বন্ধ করে দিতে পারে, কাজে চীনের সাথে চুক্তি করে কি লাভ? এটা কিন্তু একটা গোমূর্খতা ছাড়া আর কিছুই না। এরা সম্পূর্ণ এটা ভুলে যায় যে পানির ফ্লো ভারত রোধ করার মতো সিদ্ধান্ত আদৌ ভারতের পক্ষে সম্ভব কিনা। এটা অসম্ভব। ভারত কখনো, যদি চীন একবার চুক্তি সই করে, যদি চীন বাংলাদেশের প্রতি কমিটমেন্ট তাদের থাকে যে আমরা যে কোনো মূল্যে তোমাদের তিস্তা প্রবলেম সলভ করব, তখন চীন এটা এনশিওর করবে যে ঠিক ভারত যেমন টিপাই মুখ বাঁধ বন্ধ করতে বাধ্য হয়েছে, 3 গর্জেস ড্যাম যেটা একেবারে তিব্বতে করেছে, সেই একটা অ্যাকশনেই কিন্তু আপনি টিপাই মুখ ড্যাম বন্ধ হয়ে গিয়েছে। আমার ধারণা চীন যদি বাংলাদেশে ইনভলভড হয় আমাদের পানি প্রবলেমের পদ্মা আর সেখানে এই যে রটনা ছড়াচ্ছে যে ভারত মাঝখানে পানি আটকে দেবে, সেটা কখনো সম্ভব হবে না। কেননা চীন আরও ঊর্ধ্বে থেকে গঙ্গোত্রী এবং তিস্তার মুখ তারা যদি বন্ধ করে দেয় বা কোনোভাবে নেপালকে ইনভলভ করতে পারে, তাহলে কিন্তু ভারতের কোটি কোটি মানুষ উত্তরপ্রদেশে গঙ্গার পানি থেকে ডিপ্রাইভড হয়ে ভারত ধ্বংস হয়ে যাবে, উত্তর ভারতও ধ্বংস হয়ে যাবে। কাজেই
ভারত চীন ইনভলভ হয়ে গেলে তিস্তা নিয়ে যদি কোনো চালাকি করতে যায় তার জন্য ভারতের অস্তিত্বজনিত প্রবলেম দেখা দেবে। সুতরাং এই বাস্তবতাটা আমার মনে হয় ভারতের আর এই শুভেন্দুর রিয়েলাইজ করা উচিত। জি স্যার, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার সাকিব আলীর কাছে আসতে চাই যে তিস্তা চুক্তি নিয়ে স্যার যেটি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে কি বাংলাদেশের চীনের সঙ্গে আসলে এই বিষয় নিয়ে বোঝাপড়ার প্রয়োজন আছে কি? আমি দুই একটা কথা বলতে চাই। এক হচ্ছে যে তিস্তা ব্যারাজ বলে একটা আছে তো এখন, জি, ওখানে তো একটা আছে কিছু, ওই এরশাদের সময় বোধহয় তৈরি হয়েছিল। ওখানে আমি গিয়েছিলাম, আমাকে যখন সরকারি চাকরি করতাম আমাদেরকে নিয়ে গেছিল, যা দেখলাম যে পুরো জায়গাটা পলি হয়ে গেছে এবং ওখানে কিন্তু আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ ওখানে কিন্তু এফেক্টেড না, আমাদের চরম কষ্ট হচ্ছে। আমার কথা হচ্ছে খুব সহজ, আমার কথা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের ন্যায্য হিস্সা চাই। ন্যায্য হিস্সার ব্যাপারে আমরা কিন্তু আমাদের ডিপ্লোমেসি ঠিক করে কোনোদিনও করিনি। আমাদের ইউনাইটেড নেশনসের যেই বডিতে আমাদের মেম্বার হওয়া উচিত, যেটা ভারত আমাদেরকে কখনো মেম্বার হইতে দেয় নাই এবং বলছে যে তোমরা কখনো হবে না, আমরা এটাকে বাইল্যাটারালি দ্বিপাক্ষিকভাবে আমরা এটাকে সমাধান করব। যেহেতু ভারতের সাথে আমাদের কোনোদিনও দ্বিপাক্ষিকভাবে এটার সমাধান হয় নাই, সেই জন্য আমি মনে করি আমাদের এটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা নিতে হবে। এবং ভারত আমাদের সাথে যদি পানি দেওয়ার ব্যাপারে, আমি মনে করি যে বাংলাদেশ বা ভারতের একজন ব্যক্তি, একজন নাগরিক যতটুকু পানি পায় বাংলাদেশের নাগরিক তার থেকে কম পেতে পারে না। সুতরাং তার ওই মাথা পিছু ওই সময় অনুযায়ী তারও ওই পানি পাওয়ার আপনার অধিকার আছে। সেইটার জন্য যত ডিপ্লোমেসি করতে হয়, যতটা পৃথিবীর যতগুলো জায়গায় নিতে হয় এবং ভারত আমাদের সাথে কি করে সেটা আমাদেরকে বলা উচিত। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে টেকনিক্যাল বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানে রিজার্ভয়ার বানাবো বা ব্যারাজ বানাবো কিনা, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি এর আগেই আপনার অনুষ্ঠানে এখানে তখন বোধহয় প্রফেসর দিলারা চৌধুরীর সাথে ছিলাম, আমি বলেছিলাম যে যেহেতু ইন্ডিয়ার লেগেসি হচ্ছে যে তারা ফারাক্কার বানানোর পর থেকে বাংলাদেশের ন্যায্য হিস্সার ব্যাপারে, পানি হিস্সার ব্যাপারে তারা কখনো আন্তরিক ছিল বলে আমি মনে করি না। আমি অবশ্য সেখানে ছিলামও না, আমি দূর থেকে যেটুকু মনে হচ্ছে আন্তরিক না। সুতরাং তার লেগেসি দেখে আমি বলবো যে আমাদের এখানে আমি ভারতের উপরে আমার আস্থা নাই। সত্যি কথা, ভারতের সরকারের উপরে এই ব্যাপারে আমার আস্থা নাই। সুতরাং টেকনিক্যাল দিক থেকে আমি অবশ্যই চীনের এটা চাই, এটা ঠিক। কিন্তু আমাকে যেটা দেখতে হবে যে আমি এইখানকার টেকনিক্যাল প্রবলেমগুলো বুঝতে চাই। কারণ আরেকটা জিনিস এখানে আছে, কিন্তু ক্লাইমেট কন্ট্রোলের ব্যাপারে যখন বলা হচ্ছে যে নদীতে কিন্তু আপনি ড্যাম যত দিচ্ছেন ততই কিন্তু নদী মারা যায়। সুতরাং এবং এটা বেশিরভাগ ড্যামিং করেছে কিন্তু আপনার ইন্ডিয়া, মানে আমাদের নদীগুলোর উপরে উজানে করেছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়া কিন্তু নদীগুলোকে মেরে ফেলছে। সুতরাং এই নদীগুলোকে বাঁচানোর জন্য আমাদের মনে হয়, এবং সেখানে কিন্তু এখন চীনও যোগ দিচ্ছে। সুতরাং চীন, ভারত এবং বাংলাদেশ তিনজনেরই কিন্তু বসে আমি মনে করি